আজকে একটু কথা বলবো শেখ হাসিনার শাসনের শেষ দিকটা নিয়ে। মানে তার উত্থান, পতন আর এর কি প্রভাব পড়ল বাংলাদেশের উপর, সেটার একটা ছোট্ট সারসংক্ষেপ আর কি। তো ব্যাপারটা কি, তাই না? দেখুন, শেখ হাসিনার প্রায় ১৫ বছরের ক্ষমতা, মানে ২০০৯ থেকে ২০২৪, এই সময়টায় কিন্তু অনেক বড় বড় উন্নয়ন চোখে পড়েছে। আবার অন্যদিকে রাজনৈতিক নিয়ন্ত্রণও বেশ শক্ত হয়েছে। আর এই পুরো গল্পের শেষটা হলো একটা ছাত্র আন্দোলন দিয়ে, যা কিনা একদম গণ অভ্যুত্থানের রূপ নিয়ে তার সরকারকে ফেলে দিল। চলুন তাহলে ৩টে জরুরি পয়েন্ট একটু দেখে নিই। প্রথমত, উন্নয়ন বনাম নিয়ন্ত্রণ। এটাই ছিল ওই সময়ের মূল বিষয়। একদিকে দেখুন পদ্মা সেতু, ঢাকার প্রথম মেট্রো রেল, এসব বিশাল প্রজেক্ট দেশের অর্থনীতি, যোগাযোগে দারুণ গতি এনেছে, একটা জাতীয় গর্বের ব্যাপারও ছিল। আবার অন্যদিকে ধরুন সাইবার নিরাপত্তা আইন। মানবাধিকার কর্মীরা কিন্তু বলছেন এটা আসলে পুরনো দমন আইনেরই নতুন প্যাকেট। মানুষের কথা বলার অধিকার যেন এতে আরও কমে গেছে। মানে প্রশ্নটা থেকেই যায়, উন্নয়ন কি গণতন্ত্রের দামে আসছিল? আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হলো কিভাবে কোটা সংস্কার আন্দোলন একটা গণ অভ্যুত্থানে পাল্টে গেল। জুলাই ২০২৪-এ হাইকোর্ট যখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা আবার বেশ খানিকটা ফিরিয়ে আনল, বেকার তরুণদের মধ্যে বিশাল একটা ক্ষোভ তৈরি হয়। শুরুটা হয়েছিল মেধা দিয়ে চাকরি চাই এই দাবিতে, কিন্তু দেখতে দেখতে আন্দোলনটা কোটার দাবি ছাড়িয়ে একেবারে সরকার পতনের দাবিতে চলে গেল। এমনকি সুপ্রিম কোর্ট কোটার হার অনেক কমানোর পরেও কিন্তু আন্দোলন থামেনি। আর তৃতীয়ত, পতন আর তারপর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুরো দেশ জুড়ে যে গণ অভ্যুত্থান চলল, যেটাকে অনেকে জুলাই বিপ্লব বলছে, সেটার চূড়ান্ত ধাক্কা এলো ৪-৫ আগস্ট। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। তার কিছুদিন পর ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার শপথ নিল। সাথে সাথে অর্থনীতিতে একটা ধাক্কা লাগে, একটা রাজনৈতিক আর সাংবিধানিক অনিশ্চয়তাও তৈরি হয়। তবে হ্যাঁ, বেকারত্ব বা জিনিসপত্রের দাম বাড়ার মতো সমস্যাগুলো কিন্তু আগে থেকেই বেশ গভীর ছিল। সুতরাং একদিকে এই যে চোখে পড়ার মতো উন্নয়ন, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার কমে আসার বিতর্ক, এই টানাপোড়েনটাই ছিল শেখ হাসিনার লম্বা শাসনের মূল গল্প, যার শেষ হল একটা অভাবনীয় গণজাগরণের মধ্যে দিয়ে।